আমি সুভাষ বলছি, শৈলেশ দে, পর্ব 20। কিন্তু এবার কার পালা? কাকে ধরা যায় এবার? নির্দেশ এলো প্রেসিডেন্সি জেলের অভ্যন্তর থেকে, গার্লিককে ধর। ওই তো সেদিন দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দিয়েছিল। এর আগেও সে এমনি আদেশ দিয়েছিল চট্টগ্রাম যুব বিদ্রোহের একনিষ্ঠ কর্মী রামকৃষ্ণ বিশ্বাসের বেলায়। সুতরাং ওকে ছেড়ো না, কিছুতেই যেন ও রেহাই না পায় তোমাদের হাত থেকে। সত্যিই রেহাই পেলেন না। 1931 সাল 27শে জুলাই, দীনেশ গুপ্তের ফাঁসির ঠিক 20 দিন পরের কথা। আলিপুর ডিস্ট্রিক্ট ও সেশন জজ মিস্টার আর গার্লিক, আইসিএসের আদালত। চারিদিকে সশস্ত্র প্রহরী অবশ্য বরাবরই ছিল, তবে সম্প্রতি তা আরও বাড়ানো হয়েছে, কারণ ইতিমধ্যে গার্লিক বেশ কয়েকখানি ভীতি জ্ঞাপক চিঠি পেয়েছেন বিপ্লবীদের তরফ থেকে। তাতে স্পষ্টই জানানো হয়েছে যে মৃত্যু তার আসন্ন, তারই জন্য এই অতিরিক্ত সতর্কতা। আদালতের কাজ চলছে। বিচারকের আসনে বসে গার্লিক কি একটা মামলার তিনি শুনানি শুনছেন মন দিয়ে। হঠাৎ মাথার ওপর আকাশটা ভেঙে পড়ল শব্দ করে। সঙ্গে সঙ্গে তার উন্নত মাথাটা লুটিয়ে পড়ল টেবিলের উপর। ঝাঁপিয়ে পড়ল তৎপর প্রহরীর দল, ঝাঁপিয়ে পড়ল সার্জেন্ট, কনস্টেবল ও গোয়েন্দা বিভাগের একজন দারোগা। আগুন ছুটল উভয় পক্ষ থেকেই। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। গোটা আদালত জুড়ে হুলস্থুল কাণ্ড, চারদিকে ছুটোছুটি, দাপাদাপি আর চিৎকার। এই চরম বিশৃঙ্খলার মধ্যে কে শত্রু আর কে যে মিত্র বোঝাও মুশকিল। তবু তারই মধ্যে দেখা গেল একজন সশস্ত্র প্রহরী ধূলিসজ্জা নিয়েছে। সাংঘাতিকের বিরুদ্ধে একক সংগ্রামে ক্রমশ কোণঠাসা হয়ে পড়লেন মুক্তি সৈনিক। ফলে শেষ পর্যন্ত গুলি ছেড়ে শুরু হলো ধস্তাধস্তি। চারদিকে পুলিশের বেড়াজাল, কোনো রকমেই তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবু তিনি শাসকদের হাতে আত্মসমর্পণ করতে রাজি নন। শেষ পর্যন্ত মুখে পুড়ে দিলেন সায়ানাইড বিষের পুড়িয়া। তারপরই আস্তে আস্তে ঢলে পড়লেন শক্ত মাটির দিকে। মৃত্যুর পরে তার পকেটে কি পাওয়া গিয়েছিল জানো? পাওয়া গিয়েছিল ছোট্ট একটি চিঠি। তাতে লেখা ছিল, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে অবিচারে ফাঁসি দেবার পুরস্কার লও। ইতি। মল্লিকা, ইতির পরে নামটা কি ছিল জানো? বিমল দাশগুপ্ত। পেডি হত্যাকারী সেই বিমল দাশগুপ্ত। এবার বুঝেছ কেন আমি তোমাকে বিমল দাশগুপ্ত নামটি বিশেষভাবে মনে রাখতে বলেছিলাম? কিন্তু সত্যিই কি ইনি বিমল দাশগুপ্ত? মোটেই না। মৃতদেহ দেখে বিমলের বাবা, মা, দাদা সবাই রায় দিলেন এক বাক্যে, ইনি বিমল দাশগুপ্ত নন। এর পরিচয় তাদের অজ্ঞাত। পুলিশ বিভ্রান্ত, তাই তো। তাহলে ইনি কে? কি এর পরিচয়? অবশেষে এক নাগাড়ে 4 মাস ধরে বিজ্ঞাপন দেওয়া হলো বিভিন্ন সংবাদপত্রের পাতায়। এ রিওয়ার্ড ইজ হিয়ারবাই ডিক্লেয়ার্ড, worth ₹500 to be given to one who can identify the murderer of Mr. Garlick. সব বৃথা। হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা সম্ভব হলো না পুলিশের পক্ষে। রহস্য যেমন ছিল তেমনি রয়ে গেল। তাহলে ইনি কে? দেশ ও জাতির প্রয়োজনে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে কেন তার এই নিরাসক্ত আত্মবিলুপ্তি? কি তার নাম? নাম কানাই ভট্টাচার্য। বিপ্লবী নেতা সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া কর্মী মৃত্যুঞ্জয় শহীদ কানাই ভট্টাচার্য। সাতকড়িবাবুই তাকে এ কাজে পাঠিয়েছিলেন জেলের অভ্যন্তর থেকে নির্দেশ দিয়ে। কিন্তু কেন? কানাই ভট্টাচার্যের পকেটে কেন বিমল দাশগুপ্ত নামাঙ্কিত চিঠি? কি এর কারণ? এর কোনো প্রয়োজন ছিল কি? ছিল বই কি। এর একমাত্র উদ্দেশ্য ছিল বিমল দাশগুপ্তকে পুলিশের হাত থেকে রক্ষা করা। বিমল দাশগুপ্ত পলাতক, পুলিশ তাঁর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার তারা জানুক যে বিমল দাশগুপ্ত আর বেঁচে নেই, তার প্রতি লক্ষ্য রাখা এখন নিরর্থক।
আসলে বিমল দাশগুপ্ত তাহলে কোথায় গেলেন? ব্যস্ত হইও না, যথাসময়ে তুমি আবার তাঁর দেখা পাবে। লোম্যান, সিমসন, পেডি আগেই গিয়েছে, এবার গেলেন গার্লিক। এসব দেখে শুনে সেদিন কি ব্রিটিশ সিংহ চুপ করে বসেছিল? মোটেই না। একটার পর একটা আঘাতে ক্রমশই তারা হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠেছিল। বিশেষ করে গার্লিক হত্যার পরে তাদের সেই আক্রোশ যেন সহসা শত ধারায় ফেটে পড়ল মেদিনীপুরের বুকেই। মেদিনীপুর জেলার খড়গপুর থেকে মাত্র মাইল দুয়েক দূরে অবস্থিত হিজলিবন্দি নিবাস। প্রায় 100-2 মতো রাজবন্দীকে সেখানে আটক করে রাখা হয়েছিল বিনা বিচারে। সেদিন ছিল 16ই সেপ্টেম্বর 1931 সাল। রাত তখন প্রায় 8:30। বন্দীরা কেউ কেউ খাওয়া দাওয়া সারছেন, কেউ বা গল্প গুজব করছেন, আর কেউ বা শুয়ে পড়েছেন এরই মধ্যে। ঠিক তখনই ভারপ্রাপ্ত ইংরেজ অফিসার তার হিংস্র প্রহরী দলকে লেলিয়ে দিল বন্দীদের বিরুদ্ধে। এই সুযোগ, ওরা এখন অপ্রস্তুত, এই সময়ে যা পারো করে নাও। শুরু হলো নারকীয় হত্যাকাণ্ড, শুরু হলো একতরফা নির্মম আক্রমণ। ডাইনে বাঁয়ে যেদিকে ইচ্ছা গুলি চালাও, কাউকে রেহাই দিও না। সেদিন গার্লিকের হত্যাকাণ্ডের খবর শুনে ওরা উল্লাসে ফেটে পড়েছিল, আজ তার শোধ তুলে নাও। সেদিন সত্যিই ওরা শোধ তুলে নিল মল্লিকা। ফলে গুলির আঘাতে নিহত হলেন বন্দী তারকেশ্বর সেনগুপ্ত ও বাপ মায়ের একমাত্র আদরের দুলাল সুভাষের সহপাঠী বন্ধু সন্তোষ মিত্র। আর আহত হলেন 100-র চাইতেও বেশি। গোবিন্দপদ দত্ত তাদের অন্যতম। তার পুরো হাতটাই কেটে বাদ দিতে হলো অপারেশন করে। খবর শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল সারা বিশ্ববাসী। কোনো সভ্য গভর্নমেন্টের জেলখানায় যে বিনা বিচারে আবদ্ধ অবস্থায় নিরস্ত্র বন্দীদের ওপর এরা ধরনের নির্মম আক্রমণ হতে পারে তা বোধহয় তাদের ধারণারও বাইরে ছিল। কিন্তু ইংরেজ সরকারের কথা আলাদা। নিজেদের সাম্রাজ্য লিপ্সাকে বজায় রাখার জন্য সেদিন এমন কোনো হীন কাজ ছিল না যা তাদের পক্ষে অসম্ভব ছিল। ধিক্কার উঠল শতকণ্ঠে। আসমুদ্র হিমাচল একসঙ্গে সোচ্চার হয়ে উঠল, ধিক তোমাদের, শতধিক। তোমরা মানুষেরও অধম। মানুষ কখনো অসহায় নিরস্ত্র বন্দীদের এভাবে হত্যা করে না। মল্লিকা গত বিশ্বযুদ্ধে ইংরেজদের প্রচার মহিমার বন্দীদের প্রতি হিটলারের কত নৃশংসতার কাহিনী না আমরা শুনেছি। এমনকি পাইকারি হারে বন্দীদের হত্যা করার কাহিনীও আমরা শুনেছি এমনি কতবার। কিন্তু সুসভ্য ইংরেজি কি তার পথপ্রদর্শক নয়? পরাধীন ভারতে এমনি অসংখ্য বাড়ি কি তার উদাহরণ দেখা যায়নি? খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুভাষ, অধ্যাপক নৃপেন্দ্র ব্যানার্জি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ নেতৃবৃন্দ ছুটে গেলেন হিজলিতে। ফিরে এলেন পরদিন শহীদদের মৃতদেহ সঙ্গে নিয়ে। হাওড়া স্টেশন থেকে শুরু করে কেওড়াতলা শ্মশানঘাট পর্যন্ত সেদিন মর্মস্পর্শী দৃশ্য। সেদিন এমন মর্মস্পর্শী দৃশ্য, এমন সুসংবদ্ধ মিছিল কলকাতাবাসী বোধহয় বহুকাল দেখেনি। বাংলাদেশের নেতৃত্বের প্রশ্ন নিয়ে এতদিন সুভাষপন্থী আর সেনগুপ্তপন্থীদের মধ্যে দলাদলির অন্ত ছিল না। সমস্ত ভুলে গিয়ে বিপিসিসি থেকে পদত্যাগ করে সেই রাত্রেই সুভাষ দেশবাসীর কাছে এক আবেদন প্রচার করলেন আবেগময়ী ভাষায়। আমি খড়গপুর হইতে অবর্ণনীয় বেদনা লইয়া ফিরিয়া আসিয়াছি। আমাদের বন্ধুদের জেলের মধ্যে কুকুর বিড়ালের মতো গুলি করিয়া মারিবে, আর আমরা কি এখনও বিবাদ বিসম্বাদে রত থাকিব? সকল বিভেদ ভুলিয়া আজ আমাদিগকে পরস্পরের সহিত মিলিত হইতে হইবে, শত্রুর বিরুদ্ধে একতাবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে। পরদিন 19শে সেপ্টেম্বর এক অভাবনীয় দৃশ্য দেখা গেল মনুমেন্টের নিচে। একই সভামঞ্চে হাত ধরাধরি করে পাশাপাশি দাঁড়িয়ে যতীন্দ্রমোহন আর সুভাষ। সব পথই স্বাধীনতার পথ, সবারই লক্ষ্য এক, সুতরাং আর বিরোধ নয়। তারপর সভা। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সেদিন সেই বিরাট জনসভায় দাঁড়িয়ে কে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে ধিক্কার জানিয়েছিলেন জানো? তিনি হলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ। সেদিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এত বড় জনসভায় যোগ দেওয়া আমার শরীরের পক্ষে ক্ষতিকর, মনের পক্ষে উদ্ভ্রান্তিজনক,
কিন্তু যখন ডাক পড়ল থাকতে পারলুম না। ডাক এলো সেই পীড়িতদের কাছ থেকে, রক্ষক নামধারীরা যাদের কণ্ঠস্বরকে নরঘাতন নিষ্ঠুরতার দ্বারা চিরদিনের মতো নীরব করে দিয়েছে। যখন দেখা যায় জনমতকে অবজ্ঞার সঙ্গে উপেক্ষা করে এত অনায়াসে বিভীষিকার বিস্তার সম্ভবপর হয়, তখন ধরে নিতেই হবে যে ভারতে ব্রিটিশ শাসনের চরিত্র বিকৃত হয়েছে এবং এখান থেকে আমাদের ভাগ্যে দুর্দাম দৌরাত্ম্য উত্তরোত্তর বেড়ে চলবার আশঙ্কা ঘটল। এ সভায় আমার আগমনের কারণ আর কিছুই নয়। আমি আমার স্বদেশবাসীর হয়ে রাজপুরুষদের এই বলে সতর্ক করতে চাই যে বিদেশি রাজা যত পরাক্রমশালী হোক না কেন, সম্মান হারানোর তার পক্ষে সবচেয়ে দুর্বলতার কারণ। এই আত্মসম্মানের প্রতিষ্ঠা ন্যায়পরায়ণতার ক্ষোভের কারণ সত্ত্বেও অবিচলিত সত্যনিষ্ঠায়। প্রজাকে পীড়ন স্বীকার করে নিতে বাধ্য করা রাজার পক্ষে কঠিন না হতে পারে, কিন্তু বিধিদত্ত অধিকার নিয়ে প্রজার মন যখন স্বয়ং রাজাকে বিচার করে, তখন তাকে নিরস্ত করতে পারে কোন শক্তি? একথা ভুললে চলবে না যে প্রজাদের অনুকূল বিচার ও আন্তরিক সমর্থনের পরেই অবশেষে বিদেশি শাসনের স্থায়িত্ব নির্ভর করে। আমি আজ উত্তেজনা বাক্য সাজিয়ে সাজিয়ে নিজেদের হৃদয়াবেগের ব্যর্থ আড়ম্বর করতে চাইনে, এবং এই সভার বক্তাদের প্রতি আমার নিবেদন এই যে তাঁরা যেন একথা মনে রাখেন যে ঘটনাটা সতই আপন কলঙ্ক লাঞ্ছিত নিন্দার পতাকা যত ঊর্ধ্বে ধরে আছে, তত ঊর্ধ্বে আমাদের ধিক্কার বাক্য পূর্ণবেগে পৌঁছতে পারবে না। আর ধিক্কার জানিয়েছিলেন বীরেন্দ্র শাসমল। মেদিনীপুর গৌরব সেই পুরুষ সিংহ বজ্রকণ্ঠে সেদিন প্রশ্ন করেছিলেন, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড টু হিজ এক্সিলেন্সি Sir Stanley Jackson if he was the Premier of England and such an occurrence had taken place in British jail and he was coolly moving about Downing Street and Westminster? I believe he would have been torn to pieces by the English mob. History of Midnapur. আমি জিজ্ঞাসা করি, আজ গভর্নর স্ট্যানলি জ্যাকসন যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতেন এবং সেখানকার কোনো জেলে যদি এমন ঘটনা ঘটত, তাহলে কি তিনি নিরুপদ্রবে ডাউনিং স্ট্রিটে বা ওয়েস্টমিনিস্টারের ধারে পাশে ঘুরে বেড়াতে পারতেন? আমি জিজ্ঞাসা করি, ইংল্যান্ডের জনতা তাহলে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। দেশব্যাপী তুমুল আন্দোলনের সৃষ্টি করলেন সুভাষ। তিনি বললেন, সো অন দিস ডে only cry that rings out of heart is, let on the blood of the martyrs be built up the edifice of freedom. শহীদ তারকেশ্বরের আদি নিবাস বারিশাল জেলার গৌলাতে। নির্দিষ্ট দিনে সুভাষ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। গৈলা 24শে অক্টোবর আত্মঘাতী তারকেশ্বরের চিতাভস্ম সমাহিতকরণ উৎসব উপলক্ষে তারকেশ্বরের ঐকান্তিক যত্ন ও সেবায় গঠিত গৈলা সেবাশ্রমে গত 24শে অক্টোবর বৈকালে এক বিরাট জনসমাবেশ হয়। শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু সদল বলে বেলা 4টা আসিয়া উপস্থিত হন। উৎসবের প্রারম্ভে শ্রীযুক্ত রজনী চট্টোপাধ্যায় প্রার্থনা করেন। সকলে দণ্ডায়মান হইয়া ওই প্রার্থনায় যোগদান করেন। শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু বক্তৃতা প্রসঙ্গে বলেন, আমি জানি আত্মত্যাগীর রক্তের বিনিময়েই স্বাধীনতা ক্রয় করা সম্ভবপর। সকল যুগ সকল সময় হইতেই আমরা এই অভিজ্ঞতা লাভ করিয়া আসিতেছি। আমাদের পক্ষেও উহার ব্যতিক্রম আশা করা উচিত নয়। হিজলির গুলিবর্ষণের ঘটনায় এই সত্যই আমাকে প্রবোধ দান করিয়াছে। হিজলি চট্টগ্রামের ব্যাপার বাংলা কখনো নীরবে সহ্য করিবে না, এক বাক্যে ইহার প্রতিকার দাবি করিবে। যথাসময়ে তদন্ত কমিটি বসল হিজলির ব্যাপার নিয়ে। কমিটির চেয়ারম্যান নির্ধারিত হলেন বিচারপতি এস.সি. মল্লিক। তদন্ত কমিশনের রায় জানা গেল অক্টোবর মাসের 30 তারিখে। রায়ে কি বলা হয়েছিল শোনো। হিজলিতে গুলি চালাইবার কোনো সঙ্গত কারণ ছিল না। সরকারি তদন্ত কমিটির সিদ্ধান্ত,
হিজলির গুলি চালানো ব্যাপার সম্পর্কে তদন্ত করিবার জন্য সরকার পক্ষ হইতে বিচারপতি মিস্টার S.C. মল্লিক চেয়ারম্যান ও মিস্টার J.G. ড্রামন্ডকে লইয়া যে তদন্ত কমিটি গঠিত হইয়াছিল, উক্ত কমিটি তদন্ত করিয়া রিপোর্ট দাখিল করিয়াছেন। আমাদের মতে সিপাহীরা যে বন্দিনিবাসের ওপর বেপরোয়া গুলি চালাইয়া 29 বার গুলি ছোড়া হইয়াছিল বলিয়া জানা যায়, 2 জন রাজবন্দীকে নিহত ও অপর কয়েকজনকে জখম করিয়াছিল, তাহার কোনো সঙ্গত কারণ নাই। বন্দিনিবাসের ভিতরে প্রবেশ করিয়া কয়েকজন সিপাহী যে অপরাপর কয়েকজন রাজবন্দীকে নানাভাবে জখম করিয়াছিল, তাহারও কোনো সঙ্গত কারণ নাই। সরকারি কাগজগুলোর মুখে শোনা গেল অন্য কথা। না, গুলি চালিয়ে প্রহরীরা এমন কিছু অন্যায় করেনি, তাদের কর্তব্য তারা করেছে, তার মধ্যে অন্যায়ের কি আছে? এবার প্রতিবাদ করলেন রবীন্দ্রনাথ। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে 2রা নভেম্বর তারিখে দার্জিলিং থেকে এক বিবৃতি দিয়ে তিনি জানালেন, হিজলি বন্দিশালার বন্দীদের ভারপ্রাপ্ত ওয়ার্ডারগণের প্রতি খ্রিস্টান সুলভ মনোভাবের দ্বারা বারবার সহানুভূতি প্রকাশ করা হইয়াছে। সম্প্রতি একখানি অ্যাংলো ইন্ডিয়ান কাগজে আমরা ইহা লক্ষ্য করিয়াছি। ওই সব ওয়ার্ডারগণই তাহাদের রক্ষাধীন বন্দীদিগকে হত্যা করিয়াছিল। এই অপরাধের অনুষ্ঠাতা দিগের প্রতি গুরু কার্যভারের দোহাই দিয়া অনুকম্পা প্রদর্শন করা হইয়াছে। এই সব মদগর্বিত ব্যক্তিরা সুখে স্বাচ্ছন্দ্যে ব্যারাকে বাস করিয়া স্বাধীনতা ও আত্মমর্যাদার আনন্দ উপভোগ করিয়া থাকে। ইহারাই দলবদ্ধভাবে নিতান্ত বর্বরচিত প্রথা অনুযায়ী কারারুদ্ধ এবং অনির্দিষ্ট নিয়তির অসহনীয় মর্মপীড়ায় দগ্ধ অসহায় বন্দীদের উপর রাত্রি অন্ধকারের আবরণে নরঘাতী আক্রমণ চালাইয়াছিল। তাহাদের সেই কার্যের জন্য প্যারাগ্রাফের উপরে প্যারাগ্রাফে সহানুভূতি প্রকাশ করিয়া তাহাদের সান্ত্বনা প্রদান করা হইয়াছে। লোভ, যন্ত্রণা, ক্রোধের অদম্য তাড়না এমন একটি চরম অবস্থায় পৌঁছায় যখন সামাজিক দায়িত্ববোধ বা পরিণাম চিন্তা হারাইয়া যায়, হিতাহিত জ্ঞান লোপ পায়। এরূপ কোনো দারুণ বিক্ষোভ হইতেই অধিকাংশ অপরাধের উৎপত্তি। এইরূপ অপরাধ যদিও অত্যন্ত স্নায়বিক উত্তেজনার মুহূর্তে এবং মানসিক দুঃস্বপ্নগ্রস্ত অবস্থায় সাধিত হয়, তথাপি আইন তাহা ক্ষমা করে না এবং সেই জন্যেই ভয়, আত্মসংযম অপরাধাত্মক বৃত্তিগুলিকে বাধা দেয়। কিন্তু যদি কর্মচারীদের কৃত খুনের জন্যই দয়ার ভাণ্ডার সযত্নে পূর্ণ করিয়া রাখা হয় এবং যাহারা তাহার মনে শাস্তি এড়াইবার আশা পোষণ করে এবং যাহারা আইন শৃঙ্খলার রক্ষাকর্তারূপে ওই আইন ও শৃঙ্খলার সদম্ভ বিজয়োল্লাসের সহিত ভঙ্গ করে, তাহাদের জন্য যদি ন্যায় বিচারের একটি বিশেষ ধারা কৃতকার্যতার সহিত সমর্থন করা হয়, তাহলে তদ্বারা সমগ্র সভ্য দেশের আইন কানুনের ঘোষিত ন্যায়পরায়ণতার নীতিকেই অবমাননা করা হইবে এবং জনসাধারণের মনের উপর তাহা এমন প্রতিক্রিয়া করিবে যাহা কোনো রাজদ্রোহকর প্রচার কার্যই করিতে পারে না। সরকারি তদন্ত কমিটির রায় প্রকাশিত হইল। প্রমাণিত হইল যে এভাবে গুলিবর্ষণের কোনো সঙ্গত কারণই সেদিন ছিল না। কিন্তু তারপর গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নিলেন এ ব্যাপারে, সে কাহিনীও এখানে তুলে দিচ্ছি সংবাদপত্রের পাতা থেকে। হিজলির ঘটনার জন্য রাজবন্দীরাই দায়ী। গতকাল 5ই ডিসেম্বর কলিকাতা গেজেটের এক অতিরিক্ত সংখ্যায় নিম্নলিখিত সরকারি ইস্তেহার প্রকাশিত হইয়াছে। গত 16ই সেপ্টেম্বর 1931 তারিখ হিজলি বন্দিনিবাসে যে ঘটনা ঘটিয়াছে এবং তদ্বিষয়ে তদন্ত কমিটি অনুসন্ধান করিয়া যে রিপোর্ট দাখিল করিয়াছেন, সপারিষদ লাটবাহাদুর তৎসম্পর্কে বিবেচনা করিয়া যে সমস্ত সিদ্ধান্ত করিয়াছেন, তাহা সাধারণের অবগতির জন্য নিম্নে প্রদত্ত হইল। 15ই তারিখের ব্যাপারে রাজবন্দী ও সিপাহীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করিয়াছিল এবং তিনি মন্তব্য করিতেছেন যে সমস্ত ব্যাপারে রাজবন্দীরাই ছিল উপদ্রব সৃষ্টিকারী। আনন্দবাজার 6ই ডিসেম্বর 1931। ব্যাস, ঝামেলা মিটে গেল। তদন্ত কমিটি যাই বলুক না কেন, তিনি মন্তব্য করিতেছেন যে সব দোষ রাজবন্দীদের, সুতরাং তিনির কথার উপর আর কোনো কথাই চলতে পারে না।
স্টেটসম্যান, ইংলিশম্যান ও ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ইত্যাদি বিভিন্ন সংস্থাগুলির বক্তব্য আরও স্পষ্ট। না কোনো খাতির নয়, সরকারের উচিত বিপ্লবী বলে যাকে সন্দেহ করবে তাকে এই দেয়ালের পাশে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা। কি করবে এখন মেদিনীপুর? হিজলি বা মেদিনীপুরের মধ্যেই এত বড় অন্যায় অবিচারের পরেও কি তারা চুপ করে বসে থাকবে? দীনেশের নিজের হাতে গড়া মেদিনীপুরের তরুণ রক্ত কি এর প্রতিশোধ নেবে না? অসহ্য উত্তেজনায় ফেটে পড়বে না? রক্তে রক্তে মেদিনীপুরের মাটিকে ভিজিয়ে দেবে না? দিয়েছিল মল্লিকা, দিয়েছিল ঘটনার মাসাধিকাল বাদেই। তারিখটা ছিল 1931 সালের 29 অক্টোবর। দুপুরবেলা ক্লাইভ স্ট্রিটের গ্লেন্ডার হাউসে অবস্থিত ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের অধিবেশন তখন জমজমাট। সভাপতি মিস্টার ই ভিলিয়ার্স। হঠাৎ কার হাতের রিভলভার সেখানে সশব্দে আগুন ছড়ালো। দ্রাম দ্রাম দ্রাম। সঙ্গে সঙ্গে ভিলিয়ার্স এলিয়ে পড়লেন আহত হয়ে। রক্ত, আরও রক্ত, হেল্প, প্লিজ হেল্প। দূর থেকে একটা চেয়ার ছুঁড়ে মারার তরুণ আচমকা বেশ খানিকটা জখম হয়ে পড়লেন তরুণ বিপ্লবী। তারপরই ধরা পড়লেন চারপাশ থেকে ঘেরাও হয়ে। ফলে যা হবার তাই হলো। এলো পুলিশ, এলো সেপাই সান্ত্রী, এলো পুলিশ বিভাগের বড় বড় সব অফিসার বৃন্দ। আসামি ধরা পড়েছে, এবার কোথায় যাবে বাছাধন? বাছাধনের নামটা কি জানো মল্লিকা? শুনে চমকে ওঠো না যেন। নাম বিমল দাশগুপ্ত। পেডি হত্যাকারী সেই আসল বিমল দাশগুপ্ত। গ্রেপ্তারের পরে অকথ্য নির্যাতন করা হলো বিমল দাশগুপ্তের উপর, কিন্তু সব বৃথা। একটি কথাও কেউ শুনতে পেল না তার মুখ থেকে। এবার বিচার। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। স্পেশাল ট্রাইব্যুনালে বিমল দাশগুপ্ত। বুধবার ছিল আলিপুরে মিস্টার বাটলি, প্রেসিডেন্ট রায়বাহাদুর নলিনীকান্ত বসু এবং বাবু প্রফুল্লচন্দ্র ঘোষ দ্বারা গঠিত স্পেশাল ট্রাইব্যুনালে বিমল দাশগুপ্তের বিচার আরম্ভ হইয়াছে। অভিযোগের বিবরণ এই যে, গত 29 অক্টোবর বেলা প্রায় 11:30 সময় আসামি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার ভিলিয়ার্সের ক্লাইভ স্ট্রিটস্থ অফিস গৃহে যাইয়া তাহার প্রতি লক্ষ্য করিয়া ক্রমাগত 3টি গুলি করে। 2টি গুলি লাগে নাই, একটি গুলি লাগিয়া মিস্টার ভিলিয়ার্স পৃষ্ঠদেশে আহত হন। রয়্যালিস্ট লীগের 3 জন সদস্য তৎক্ষণাৎ আসামিকে ধরিয়া ফেলে এবং আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আসামিকে পুলিশের নিকট সমর্পণ করা হয়। বিচারকালে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন বন্দী বিমল দাশগুপ্ত, হ্যাঁ আমি মেরেছি, কিন্তু কেন? দ্য স্যাভেজ repressions in Mednipur, Chittaganj and Hijli camp were always inspired by the European Association, so I came to settle accounts with its president. মেদিনীপুর, চট্টগ্রাম ও হিজলি বন্দি নিবাসে বর্বর অত্যাচারের মূলে রহিয়াছে এই ইংরেজ পরীক্ষানির উস্কানি। তাই আমি এসেছিলাম তাদের সভাপতির সঙ্গে চূড়ান্ত হিসেব নিকেশ করতে। সাজা হলো 10 বছর, মাত্র 10 বছর। তা বলে এখানেই শেষ নয়। যাবে কোথায়? পেডি হত্যার জন্য সাজা নিতে হবে না? ফাঁসির রজ্জু তো তার জন্য বাঁধাই রয়েছে। কিন্তু সাক্ষী সাবুত কোথায়? না, মেদিনীপুরবাসী তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি নন, হাজার প্রলোভনেও নয়। সুতরাং পেডি হত্যা মামলা ডিসমিস। সংবাদপত্রের পাতা থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। বিমল দাশগুপ্ত পেডি হত্যার অভিযোগ হইতে অব্যাহতি। গত 7 এপ্রিল তারিখে মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডিকে হত্যা সম্পর্কে অভিযুক্ত বিমল দাশগুপ্তের বিচার গতকাল কলিকাতা হাইকোর্টে এক নাটকীয়ভাবে পরিসমাপ্তি ঘটিয়াছে। অ্যাডভোকেট জেনারেল তাহার বিরুদ্ধে পেডি হত্যা সম্পর্কে আনিত অভিযোগ প্রত্যাহার করায় ওই অভিযোগ হইতে তাহাকে অব্যাহতি দান করা হইয়াছে। আনন্দবাজার, 13 জানুয়ারি 1932।